আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে, যেগুলোর রহস্য সলভ করতে মানুষের বছরের পর বছর লেগে যায়। কোনোটার তো আবার রহস্য বের করা ইম্পসিবল বলে মনে হয়, কিন্তু ডিটেকটিভদের রাত দিন কষ্ট করার ফলে কিছু ইম্পসিবল কেস সলভ করা হয়েছে। যেমন ধরুন এলিসা ল্যামের কেস। আমি শিওর আপনি লাইফে একবার হলেও এই মেয়েটির ভিডিও দেখেছেন, যেখানে এই মেয়েটি অদ্ভুত আচরণ করে, কারোর সাথে কথা বলে, আবার ভয় পেয়ে কারো কাছ থেকে লুকানোর চেষ্টা করে। আশ্চর্য ব্যাপার হলো, এই ঘটনার পরপরই এই হোটেলের ওয়াটার ট্যাঙ্কের মধ্যে এই মেয়েটির ডিকম্পোজিং বডি খুঁজে পাওয়া যায়। অবাক করা ব্যাপার ছিল, ছাদে ওঠার দরজা বা গেট পুরোপুরি লক ছিল। তাহলে ওর বডিটা ওয়াটার ট্যাঙ্কে কিভাবে গেল? বেশিরভাগ মানুষ এটাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে দাবি করে। তারা বলে এটা হয়তো কোনো জিন বা ভূতের কাজ, এবং অনেক বছর ধরে এটা এমন একটা কেস হয়েছিল যেটাকে সলভ করার ক্ষমতা বা সাধ্য কারো ছিল না এখন পর্যন্ত। বাট রিসেন্টলি এটাকে সলভ করা হয়েছে। জানুয়ারি 2013 সালের কাহিনী। এলিসা তার কয়েকটা রুমমেটের সাথে ক্যালিফোর্নিয়ার একটা হোটেলে স্টে করছিল। এলিসাকে উপরে উপরে দেখলে খুবই হাসিখুশি নর্মাল একটা মেয়ে বলে মনে হবে, বাট তার বান্ধবীদের ভাষ্য মতে তারা যে হোটেলে থাকতো সেখানে এলিসার আচার আচরণ একটু অন্যরকম ছিল, যার কারণে সে তার ফ্রেন্ডসদের সাথে না থেকে ডিফারেন্ট একটা রুমে চলে যায়। অন্যরকম বিহেভিয়ার বলতে এলিসা মাঝে মধ্যেই তার ফ্রেন্ডসদের রুমে বিভিন্ন নোটস রেখে যেত, চিরকুট রেখে যেত, যেখানে সে লিখত গো হোম, গো অ্যাওয়ে, বাড়ি চলে যাও। আবার কিছু কিছু সময় রুম ভেতর দিয়ে বন্ধ করে রুমমেটসদের কাছ থেকে সে পাসওয়ার্ড চাইতো। এলিসা যে হোটেলে থাকছে এই ব্যাপারে ডেইলি সে তার ফ্যামিলিকে কল দিয়ে আপডেট জানাতো, বাট সাডেনলি সে টোটালি কল দেওয়া বন্ধ করে দেয়। তো কল না দেওয়ার রিজন হলো সে গায়েব হয়ে গিয়েছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এলিসার ফ্যামিলি পুলিশ কমপ্লেন্ট করে, পুলিশ এসে পুরো হোটেল ইনভেস্টিগেট করে, পুলিশ ইন্টেলিজেন্ট কুকুর দিয়ে এলিসার সেন্ট দ্বারা খোঁজার চেষ্টা করে, কিন্তু এলিসাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। 14 দিন পরে পুলিশ এই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যেটা পুরোপুরি ভাইরাল হয়ে যায়। এভরি কন্টেন্ট ক্রিয়েটর এই ফুটেজের উপরে ভিডিও বানিয়ে নিজেদের মতামত বা থিওরি পেশ করেছে। যেমন এলিসা কোনো ভূত প্রেত থেকে লুকানোর চেষ্টা করছে, শয়তান তার পেছনে পড়ে আছে। কেউ কেউ তো এটাও বলেছে যে এলিসা কোনো গেম খেলতে যেয়ে অন্য কোনো ডাইমেনশনে ফেসে গিয়েছে। কিন্তু রিয়েলিটি নিয়ে যদি কথা বলি, এলিসা গায়েব হওয়ার কিছুদিন পরে হোটেলে থাকা কিছু লোকজন কমপ্লেন জানানো শুরু করলো যে তারা যে পানি পান করছে সেই পানির টেস্ট খুবই অদ্ভুত। তো ফেব্রুয়ারি মাসের 19 তারিখে হোটেলের মেইনটেনেন্স ওয়ার্কাররা যখন ওয়াটার ট্যাঙ্ক চেক করতে যায়, তখন তারা এলিসার ডিকম্পোজিং বডি খুঁজে পায়। তো কোনো একটা কারণে ওই ঘটনার পরে এলিসা ছাদের উপরে যেয়ে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে জীবন দিয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রুফটপ পুরোপুরি লক ছিল। তো গত 13 বছর ধরে এটা একটা রহস্যময় ঘটনা ছিল, কেউ সলভ করতে পারছিল না আনটিল নাও। তো শুরু থেকে এই ঘটনাটা খুবই সিম্পল ছিল, সবাই এই সিম্পল দিকটা ইগনোর করে এক্সট্রা পসিবিলিটিজের উপরে ফোকাস দিচ্ছিল। এই কারণেই এটা এতদিন ধরে আনসলভড একটা কেস হয়েছিল। আসলে এলিসা ল্যাম মেন্টালি আনস্টেবল একটা মেয়ে ছিল। সে আসলে বাইপোলার ডিসঅর্ডারে সাফার করছিল। হোটেলে থাকাকালীনও সে চিকিৎসা নিচ্ছিল অ্যাকর্ডিং টু নিউজ রিপোর্টস। এলিসা হোটেলে থাকার অনেক আগে থেকে এইসব পাগলামি করত, কিন্তু ছাদে যাওয়ার গেট যেহেতু লক ছিল, তাহলে সে ছাদে গেল কিভাবে? এলিসা আসলে ব্যালকনির এই সিঁড়ি দিয়ে ছাদে উঠেছে, কারণ কুকুর এলিসার স্মেল শুকতে শুকতে এখান পর্যন্ত এসেছিল। This is apparently the same emergency chute that Elisa Lam took up to the roof. K9 followed her scent to this window here, right here. তো এই কেস ফাইনালি সলভ হয়ে গিয়েছে। এলিসা আসলে নিজেই ছাদে উঠে ওয়াটার ট্যাঙ্কে ঢুকে পড়েছিল, যেটা এর আগেও সে অনেকবার করেছে, কিন্তু আনফর্চুনেটলি এবার ওকে বাঁচানোর মতো কেউ ছিল না। এলিসা ল্যামের কেস সলভ করতে 13 বছর সময় লেগে গিয়েছে, কিন্তু এখন যে কেসের কথাটা আপনাদেরকে বলবো সেটা সলভ করতে 35 বছর সময় লেগেছে। 1985 সালের 10ই নভেম্বর নিউ হ্যাম্পশায়ারের বেয়ারব্রুক স্টেট পার্কে এক শিকারী অদ্ভুত এক ধাতব ড্রাম দেখতে পান। ড্রামের ভেতর ছিল এক নারী এবং এক ছোট মেয়ের মৃতদেহ। তাদের মৃত্যুর কারণ ছিল তারা মাথায় আঘাত পেয়েছে। পুলিশ তখন চেষ্টা করেও কোনো রহস্য সলভ করতে পারল না। কে তাদের খুন করলো আর তাদের সম্পর্ক কী? 2000 সালের 9 মে এই পার্কেরই কাছাকাছি আরও একটি ধাতব ড্রাম পাওয়া যায়। এবার ভেতরে 2টি ছোট মেয়ের বডি পাওয়া যায়। পুলিশ এবার বুঝতে পারে এই 4 জনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, কিন্তু কেমন সম্পর্ক? কে বা কারা এই হত্যার পেছনে?
তখনও কোনো পরিচয় মেলেনি। ৩৫ বছরেরও বেশি সময় ধরে পুলিশ ট্র্যাডিশনাল ফরেনসিক্স ব্যবহার করেও এই কেসের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারল না। কোনো হোয়াইট ক্লু বা রেফারেন্স মেলেনি। তখন ডিএনএ প্রযুক্তি এবং জিনিয়ালজি একমাত্র আশা। বারবার প্রশ্ন একটাই, এই 4 জনের মধ্যে সম্পর্কটা কি আর কারা তাদের হত্যা করলো? অতঃপর 2014 সালে এনসিএমএসি এবং ডিএনএ ডিওই প্রজেক্ট 4 জনের ডিএনএ পরীক্ষা করে তারা খুঁজে পেলেন প্রথম 2 মেয়ে ও নারী একই পরিবারের। অন্য 2 মেয়ের সঙ্গেও তাদের সম্পর্ক মিলিয়ে দেখা হলো, তবে হত্যাকারীকে কেউ জানে না। এবার আসে সবথেকে বড় ধাক্কা। ডিএনএ জিনিয়ালজি ব্যবহার করে খুঁজে বের করা হলো মূল অপরাধী, টেরি পেডার রাসমুসেন। রাসমুসেন 1943 সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধিক নাম ব্যবহার করে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন। একাধিক পরিবার ও সন্তান তার কাছে বিভ্রান্ত। তিনি একাধিক হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন। 1910 সালে এক হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে কারাগারে মারা যান। এখন প্রশ্ন দাঁড়ায়, কেন তিনি এই 4 জনকে হত্যা করলেন? 2025 সালে শেষ অজানা মেয়েটির পরিচয় মিলল, রেয়া রাসমুসেন, টেরির মেয়ে। তার মা হলেন পেপার রিড, যিনি 1970-এর দশকে নিখোঁজ হয়ে গিয়েছেন। এখন আমরা বুঝতে পারি এই হত্যাকাণ্ডের 4 জনের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল, এক মা এবং 3 মেয়ে। টেরি আসলে নিজেই তার 3 মেয়ে এবং তার স্ত্রীকে হত্যা করেছিলেন এবং আলাদা অন্য একটা কেসে সে জেলে ঢুকে যান আবার, কিন্তু জেলে এবার সে যেয়ে মারা পড়েন। এজন্যই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ আসল অপরাধীকে কোনোভাবেই বের করতে পারছিল না। পৃথিবীর এক বড় রহস্য অনেক বছর পরে শেষ পর্যন্ত উদ্ঘাটন করা হলো। দ্য কেস ইজ ফাইনালি ক্লোজড। এই পুরো ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং আমাকে যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।